সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা আলাদা কেন? ঠিক আছে, তোমাদের যদি মনে থাকে আমরা রাইট ফর্ম অফ ভার্বে কি কি পড়েছিলাম একটু চিন্তা করো। আমরা রাইট ফর্ম অফ ভার্বের সময় আমি বলেছিলাম, ধরো এরকম ছিল যে আই ব্র্যাকেটে গো টু স্কুল এভরিডে। অর্থাৎ তোমাকে একটা বাক্য দেয়া ছিল, ওই বাক্যের অবস্থা অনুযায়ী, ঠিক আছে, ওই বাক্যের অবস্থা অনুযায়ী তুমি কি করতেছিলা, এই যে অবস্থা বলতে এই এভরিডে দ্বারা তুমি বুঝতেছো যে এই বাক্যের টেন্স হলো প্রেজেন্ট সিম্পল, ঠিক আছে। সো এইখান থেকে তুমি কনক্লুশনে আসতেছিলা যে এই জায়গাটায় বসবে গো, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই জায়গাটায় গো বসবে, তুমি এই জায়গা থেকে আনতেছো। কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো এমন এক ধরনের রাইট ফর্ম অফ ভার্ব যেটা অলওয়েজ সাবজেক্ট অনুযায়ী কোন ভার্ব বসবে, ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী কোন ভার্ব বসবে। প্রথমত তাহলে আমি বলি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই জিনিসটা হইলো সাবজেক্ট অনুযায়ী ভার্ব, ঠিক আছে। সাবজেক্ট, এই সাবজেক্ট বলতে আমি কি বোঝাচ্ছি, এই সাবজেক্টটা আমাদের সিঙ্গুলার নাকি প্লুরাল, ঠিক আছে, সিঙ্গুলার অর প্লুরাল। তারপরে পার্সন, সাবজেক্টের যে পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এইগুলো খেয়াল রাখবে। এইগুলো অনুযায়ী যে ভার্বের চেঞ্জ হয়, ঠিক আছে, যে ভার্ব আমরা বসাই, এই ব্যাপারটাই হইলো, এই কনসেপ্টটাই হইলো সাবজেক্ট অনুযায়ী ভার্ব। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আমরা বিভিন্ন পার্সপেক্টিভে ভার্বের বিভিন্ন ব্যবহার শিখেছিলাম, যেরকম একইভাবে এই সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল এই অনুযায়ীও কিন্তু ভার্বটা চেঞ্জ হয়। কিভাবে হয় চলেন দেখি। আমি ধরেন বললাম যে আই গো, আমি যাই, ঠিক আছে, আই গো। এখানে আই এর বদলে শুধু সাবজেক্টটা যদি আমি চেঞ্জ করি, তাহলে হচ্ছে হি থাকলে কিন্তু হি গো হতো না, হির সাথে থাকতো গোস, ঠিক আছে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে অলওয়েজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বা ইএস যুক্ত হয়। এই যে সাবজেক্ট অনুযায়ী যে পরিবর্তন। তারপরে ধরো রহিম রহিম গোস, ঠিক আছে, রহিমের সাথেও কি গোস, কারণ রহিমও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু আমি যদি বলি রহিম এন্ড করিম, রহিম এবং করিম, রহিম এন্ড করিম, রহিম এন্ড রফি ধরলাম, ঠিক আছে, ওরা কিন্তু গো, ঠিক আছে, ওদের সাথে আবার গো ইউজ করবা। এই যে ধরো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে তুমি যে ভার্ব গুলো ইউজ করো এইটা একরকম, তারপরে ফার্স্ট পারসনের সাথে একরকম, এই এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে এরকম। আবার একাধিক সাবজেক্ট যদি থাকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো এন্ড দ্বারা যুক্ত থাকলে তুমি কিন্তু প্লুরাল ভার্ব ইউজ করবে। এইটাকে আমরা বলবো সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। এই যে এস বা ইএস যুক্ত হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে, যেটা ইউজ করে এটা হলো সিঙ্গুলার ভার্ব। আর এই যে এই জিনিসগুলো হলো প্লুরাল ভার্ব, শুধু গো, যেটা এখানে প্লুরাল সাবজেক্টের সাথে যে ভার্ব বসে এটা হলো প্লুরাল ভার্ব। চলো আমরা একটু বইয়ের পড়া দেখি। বইয়ের থেকে আলোচনা করলে তোমার জন্য সুবিধা হবে কিছুটা। সাবজেক্ট, দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্টের নাম্বার ও পার্সন। আমি আগেই বলেছিলাম কি অনুযায়ী, নাম্বার এবং পার্সন। এটা কি থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, নাকি সিঙ্গুলার নাম্বার অথবা প্লুরাল নাম্বার, এই অনুযায়ী ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করা, ঠিক আছে। সো মেইনলি দেখো এখানে একই টাইপের কথা আছে। দেখো আই এর সাথে কি আমি অ্যাম ইউজ করি, ইউ এর সাথে আর হি এর সাথে ইজ। সো এক এক সাবজেক্টের সাথে যে এক এক ভার্বের যে ব্যবহারটা, এই ব্যাপারটাই আমরা বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে। কিন্তু এটার কিন্তু অনেক টাইপের সিচুয়েশন আছে, সামনে আমরা রুল গুলো দেখলে দেখবো। এক নাম্বার রুল, চলো শুরু করা যাক দেরি না করে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সকল রুল রাইট ফর্ম অফ ভার্বের মতো করে আমরা শিখি। দেখো নাউন বা প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট বা নাউনের সমতুল্য কোনো কিছুই কেবলমাত্র বাক্যের সাবজেক্ট হতে পারে।
অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। প্রথম দেখো, তোমাকে একটা জিনিস বলা হলো, অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হয় না। কিন্তু ধরো এই যে দুইটা বাক্য দিয়েছে, এই দুইটা বাক্য একটু খেয়াল করো। সুইট এটা কি অ্যাডজেক্টিভ, তাই না? তারপরে লাউড এটাও অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটা তো সাবজেক্টে বসে, তাহলে কেমনে হইলো? দেখো, সুইট ড্যাশ দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, ঠিক আছে, দুঃখের প্রয়োজনীয়তা মধুর, এই বাক্যটার অর্থ। তারপরে দেখো, লাউড ড্যাশ দ্য ক্রাইজ অফ দ্য ভিকটিম, ঠিক আছে, মানে সে ভিকটিম বা যে ভুক্তভোগীর কান্না কি ছিল, অনেক লাউড ছিল। মেইনলি সাবজেক্ট আসলে কিন্তু এটা না, তোমাকে এটা পেঁচানোর জন্য দেওয়া হয়েছে। এই জিনিসটা হলো সাবজেক্ট, অর্থাৎ অ্যাডভার্সিটি বা দুঃখের প্রয়োজনীয়তা সুইট, মানে এইটা সুইট, ঠিক আছে। তারপর এইটা লাউড, মানে লাউড এইটা না, ঠিক আছে। এটা তোমাকে ইংরেজির ভাষার ম্যাট্রাস দিয়ে এটা একটু কনফিউজ করার জন্য এটা বলা হয়েছে। সো এই বাক্যে কিন্তু সাবজেক্ট এটা, এই বাক্যেও সাবজেক্ট হলো এই অংশটা। সো এই অংশ অনুযায়ী তোমার ভার্বটা বসবে, ঠিক আছে। এই যে দা ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটার সাথে তুমি নরমালি কি বসাই, এটা যেহেতু প্লুরাল দা ইউজেস, তাই না, এটা প্লুরাল না, ইউজেস, এজন্য আর। তারপরে দেখতে পাচ্ছ দা ক্রাইজ অফ দ্য ভিকটিম, ক্রাইজও কি প্লুরাল। সো এটার সাথে দেখো কোনটা বসবে, ওয়াজ তো বসবে না, তারপরে রেইজড হয় না, র্যাং হয় না, ক্রাই তো রিং হয় না, ঠিক আছে, কলের মতো। এখানে দেখো প্লুরাল একটাই আছে, সেটা হলো ওয়্যার, ঠিক আছে, ওয়্যার হবে এখানে অ্যান্সার। তো এক নাম্বার রুল এটা ছিল যে তোমাকে যদি মনে হয়, দেখে যদি মনে হয় যে অ্যাডজেক্টিভ আসলে সাবজেক্ট, আসলে অ্যাডজেক্টিভ এখানে সাবজেক্ট না, ওকে। কারণ পরেরটুকু সাবজেক্ট, পরে যে নাউনটুকু থাকে বা সাবজেক্ট থাকে, ওইটাই আসলে আপনার সাবজেক্ট। 1.5 এর পরে দেখেন, 1.5 মানে দেড়, ঠিক আছে। এরপরে প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে, ঠিক আছে। ধরো কি রকম, ইংরেজি গ্রামারের নিয়ম অনুযায়ী নাউনের সংখ্যা একের বেশি হলেই নাউন প্লুরাল হবে, কিন্তু নাউনের সংখ্যা 2 না হওয়া পর্যন্ত, ঠিক আছে, 2 না হওয়া পর্যন্ত কিন্তু তোমার ভার্ব সিঙ্গুলারই থাকবে। 1.5 মানে কি, দেড়, ঠিক আছে। ধরো আমি বললাম 1.5 bananas is নাকি আর রোটেন, মানে তোমাকে সিলেক্ট করতে হবে যে এই জায়গায় কোনটা বসবে, ইজ রোটেন নাকি আর রোটেন। আমি একটা জিনিস বললাম যে একের বেশি হলে প্লুরাল, কিন্তু 2 না হওয়া পর্যন্ত কিন্তু আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব না। এখানে দেখেন, এখানে সিঙ্গুলার ভার্ব হলো ইজ আর প্লুরাল ভার্ব হলো আর, যেহেতু এখনো 2 হয় নাই, 1.5 কি দেড়, এই জন্য এখানে অবশ্যই আপনার ইজ বসবে, ঠিক আছে, ইজ হবে এখানে রাইট অ্যান্সার। এই ব্যাপারটাই এখানে বলেছে। দেখো 1.25 লেমনস ইজ এনাফ, ঠিক আছে, মানে কি এখানে যতই প্লুরাল থাক, এখানে ভার্বটা হবে সিঙ্গুলার, ইজ, দেখছো। তারপর অ্যাপেলস আছে, তবে এখানে হ্যাভ বিন, এখানে কিন্তু হ্যাভ বিন হয় নাই। সো মেইন কনসেপ্ট হলো 1.5 থাকলেও এরপরে যদি প্লুরাল নাউনও থাকে, তবু ভার্বটা সিঙ্গুলার হবে। তারপরে দেখো এখানে বলেছে, দেখো একটি নাম হবে, সাধারণত সিঙ্গুলার সাবজেক্ট একটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে ইউজুয়াল কেসে, তাই না, এটা হলো ইউজুয়াল কেস। সাধারণত সিঙ্গুলার সাবজেক্ট একটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সিঙ্গুলার সাবজেক্ট একটি মাত্র কোনো কিছু নির্দেশ করে, আমরা জানি যে সিঙ্গুলার যে সাবজেক্ট গুলো আছে, এটা যে কোনো একটা জিনিসকে নির্দেশ করে। তারপরে এইগুলো তো জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সিঙ্গুলার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। ওই যে আমি বলেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বা ইএস যুক্ত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কতগুলো ভার্ব আছে যাদের কন্টিনিউয়াস টেন্স হয় না, তাদের ইনডিফিনিট টেন্স করতে হয়, যেমন লাইক, বিলং, হিয়ার, সি, ওয়ান্ট, ঠিক আছে। কোন নাউন দেখতে প্লুরাল হলেও তা যদি একটি নাম হয়, তবে ভার্বটি সিঙ্গুলার বসে, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ধরো কোন নাউন দেখতে মনে হচ্ছে প্লুরাল, বাট আসলে ওইটা একটা জিনিস, এই জন্য বললাম যে সিঙ্গুলার সাবজেক্ট সবসময় একটা জিনিসকে বোঝাবে, ঠিক আছে। ধরো দা সুন্দরবনস, ঠিক আছে, সুন্দরবনস আমরা লিখি কিভাবে, লাস্টে এস যুক্ত করি, দেখে মনে হয় প্লুরাল, বাট এইটা তো আসলে একটা কি বন, তাই না।
অ্যাজ এ সিঙ্গেল ফরেস্ট, এটা কিন্তু একটা। সো এখানে কিন্তু ইজ বসেছে, আর হয় নাই, প্লুরাল হয় নাই। তারপরে দেখো a pair of scissors, ঠিক, the pair of scissors, ঠিক আছে, এখানে যতই scissors লেখা থাক কনফিউজ হওয়া যাবে না, কারণ এটা একটা পেয়ার, ঠিক আছে। সো এখানে কি হবে, এখানে ইজ হবে, ঠিক আছে। তারপর দেখো a pair of pants dash in the drawer, এখানে কিন্তু যতই প্যান্টস লেখা থাক, প্যান্টস অলওয়েজ প্যান্টস, প্যান্ট বলতে কিছু নাই, এটা জানো, শুধু প্যান্ট বলতে কিন্তু কিছু নাই, ইংলিশে সবকিছুই প্যান্টস, ঠিক আছে। কারণ দেখো সিমেট্রিক্যাল দুইটা অংশ আছে প্যান্টের, এপাশ আর ওপাশ, তো এরকম সবকিছু এভাবে আমরা বলি যে a pair of pants। সো যেহেতু একটা পেয়ার, এই জন্য আমরা লিখবো ইজ। তারপরে দেখো ড্যাশ পেয়ার অফ সক্স ড্যাশ টু স্মল ফর মি। প্রথমত এখানে তুমি দিতে পারো দিস, ঠিক আছে, দিস পেয়ার অফ সক্স ইজ টু স্মল ফর মি, এটা কোথায় আছে দেখো তো, এই এ নাম্বারে আছে, দিস পেয়ার অফ সক্স ইজ টু স্মল ফর মি। এরকম আরো কিছু উদাহরণ আছে, এগুলো দেখে নিব। মেইনলি কথা পেয়ার অফ, ঠিক আছে, একটা পেয়ার অফ থাকলে এরপরে যদি প্লুরাল নাউনও থাকে, তোমার অ্যান্সার কি হবে, তোমার অ্যান্সার ওই যে পেয়ার, এটা আসলে পেয়ারটা হলো সাবজেক্ট, ঠিক আছে, একটা পেয়ার, মানে পেয়ার তো একটাই, তাই না, যেহেতু একটাই, সো এটা সিঙ্গুলার ভার্ব হবে। অনেক বিষয় আছে বা সাবজেক্ট আছে যেগুলোর নাম দেখে মনে হয় কি জানো, নাম দেখে মনে হয় সেগুলো প্লুরাল, বাট আসলে সেগুলো সিঙ্গুলার, যেমন কি ফিজিক্স, তারপরে ম্যাথমেটিক্স, এগুলো কি দেখে মনে হচ্ছে এগুলো প্লুরাল না, আসলে কিন্তু প্লুরাল না। ফিজিক্স ইজ আ ওয়ান্ডারফুল সাবজেক্ট, ফিজিক্স এর সাথে কি ব্যবহার করলাম আমি, ইজ, ঠিক আছে। তো এগুলো মাথায় রাখতে হবে। তারপরে দেখো দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যদিও এখানে স্টেটস লেখা মনে হতে পারে প্লুরাল, বাট এইটা কি, এটা তো একটি দেশ, তাই না, একটি দেশ, যেহেতু এটা একটা সিঙ্গেল কান্ট্রি, সো এখানে কি হবে, ইজ, ঠিক আছে, ইজ আ রিচ কান্ট্রি। দেখো ইউনাইটেড স্টেটস, এখানে এটা অনেকবার আসছে, ইউনাইটেড স্টেটস কি, হ্যাজ আ বিগ নেভি, হ্যাভ আ বিগ নেভি, ইজ এ বিগ নেভি, নাকি ওয়াজ আ বিগ নেভি, নাকি ওয়ার এ বিগ নেভি, অবশ্যই এখানে হ্যাজ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস হ্যাজ এ বিগ নেভি। মেইন কথা দেখতে প্লুরাল হলো, জিনিসটা একটা যদি হয় ওইটা অবশ্যই সিঙ্গুলার ভার্ব ক্যারি করবে। তারপরে দেখো গালিভার্স ট্রাভেলস, তোমরা যদি না জেনে থাকো তাহলে এটা অনেকেই ভুল করবা। গালিভার্স ট্রাভেলস একটা কি বইয়ের নাম, যেহেতু একটাই বই, যদিও এখানে ট্রাভেলস লেখা, এখানে বইয়ের নাম যেহেতু এখানে ইজ, ঠিক আছে। তারপরে দেখো অ্যারাবিয়ান নাইটস, এখানে বি ভার্ব বলা আছে, এখানেও কি হবে, ইজ, আর না, নাইটস জন্য আর হবে না, ওকে। তারপরে দেখেন এই যে আরব রজনী, গ্যালিভার্স ট্রাভেলস, এগুলো সব কি একটা বইয়ের নাম, যেগুলো একটাই জিনিস, একটা একটি বই, তাই না, যেহেতু একটা, তো অবশ্যই এটা সিঙ্গুলার ভার্ব ক্যারি করবে, মানে এখানে একটা সিঙ্গুলার সাবজেক্ট হলে তুমি যে ভার্ব লিখতা, তোমাকে ওই ভার্বটাই লিখতে হবে। আচ্ছা দেখি এবার, এখন ইউজুয়াল নিয়মে সাবজেক্ট যদি প্লুরাল হয়, ঠিক আছে, সাবজেক্ট যদি কি হয়, প্লুরাল হয়, তাহলে অবশ্যই তোমার ভার্বটাও প্লুরাল হবে। যেমন উই এর সাথে তুমি কি লিখবা, আর লিখবা, তাই না, প্লুরাল সাবজেক্টের কনসেপ্টটা আশা করি তুমি বুঝেছো। ধরো হি ইজ হাংরি, ঠিক আছে, এইটা হলো সিঙ্গুলার ভার্বের উদাহরণ। এই যে হি এর সাথে তুমি কি ইউজ করছো, ইজ, এখানে রহিম করিম থাকলেও তুমি ইজই দিতা, কিন্তু সাবজেক্ট যদি প্লুরাল হয়, অর্থাৎ এখানে যদি দে থাকতো, দে এর সাথে কিন্তু তুমি লিখতে দে আর হাংরি, এই যে দে এর সাথে তুমি যে ব্যাপারটা লিখেছো, এই জিনিসটাই হইলো তোমার প্লুরাল ভার্ব, অর্থাৎ প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব, ওকে। এই ব্যাপারটা তো আমরা জানি কম বেশি। তারপরে দেখো প্লুরাল সাবজেক্ট অধিক কোন বস্তু, যেমন আচ্ছা মেইনলি বুঝিয়েছে যে দিস গ্রেপস, এই আঙ্গুরগুলো
এখানে কোনটা হবে বলতো, টেস্টিং আর টেস্টিং, টেস্টস নাকি টেস্ট? অবশ্যই শুধু টেস্ট, ঠিক আছে, শুধু টেস্ট, কারণ এটা একটা প্লুরাল সাবজেক্ট। তারপরে দেখো দিস গেটস হচ্ছে প্লুরাল সাবজেক্ট, সুতরাং ভার্বটি হবে কি, টেস্ট। সাধারণত টেস্টের কন্টিনিউয়াস টেন্স হয় না, ঠিক আছে, ইজ টেস্টিং বলতে হয় না। মানে কন্টিনিউয়াস টেন্সে কিছু কিছু ব্যাপার, যেমন যেগুলো আমাদের ইন্দ্রিয়র সাথে কানেক্টেড, যেমন ধরো স্মেল, তারপরে টেস্ট, এগুলা এমন হয় না যে দিস ম্যাঙ্গো ইজ স্মেলিং গুড, এমন হয় না, দিস ম্যাঙ্গো স্মেলস গুড, অথবা দিস ফুড টেস্টস গুড, ঠিক আছে। এটা হলো আমরা কন্টিনিউয়াসটাও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে লিখি। তারপরে দেখো এইগুলা, দেখো মানে প্লুরাল ফর্ম গুলো, যে নাম্বার ভালো মতো পড়তে হবে, যে মেমোরেন্ডাম এই টাইপ উদাহরণ কিন্তু তোমাকে দিয়ে দিতে পারে, ঠিক আছে, যেগুলো দেখে বোঝার উপায় নাই যে প্লুরাল, এস বা ইএস করেই যে অলওয়েজ প্লুরাল হবে, ব্যাপারটা এরকম না। এখানে অনেকগুলো এক্সাম্পল, সব এক্সাম্পল আমরা সলভ করবো না। এইবার একটা, এই জিনিসটা আমি রাইট ফর্ম আর ভার্বে তোমাদের খুব ভালো মতো পড়িয়েছিলাম। সেই জিনিসটা হলো ইফ বা উইশ, ঠিক আছে, কাল্পনিক কোন সিচুয়েশন যদি হয়, ধরো আমি যদি পাখি হইতাম, আমার কাছে যদি অনেক টাকা থাকতো, এই যে কাল্পনিক সিচুয়েশন, ঠিক আছে, আমরা কি কিভাবে প্রকাশ করি জানি, ইফ বা উইশ দ্বারা। এরপরে সাবজেক্টের নাম্বার বা পার্সন যাই হোক না কেন, এখানে যদি বি ভার্ব বসাইতে দেয় তোমাকে, তোমার ওইটা সবসময় কি হবে, ওয়্যার হবে, ঠিক আছে। তোমার বি ভার্ব যদি বসাইতে দেয়, আমি তোমাকে এক্সাম্পল লিখে দিলেই তুমি বুঝবা। এই যে ধরো আমি বললাম ইফ আই ব্র্যাকেটে বি কিং, আমি যদি একটা রাজা হতাম, ঠিক আছে, ইফ আই ব্র্যাকেটে বি কিং। আচ্ছা, তোমার ন্যাচারাল যদি উত্তর দাও, মানে কমন সেন্স যদি উত্তর দাও, আই এর সাথে কি বসে, আই এর সাথে প্রেজেন্ট টেন্সে এম বসে, আর পাস্ট টেন্সে ওয়াজ বসে, তাই না? সো নরমালি চিন্তা করলে কেউ এই দুইটার মধ্যে থেকেই উত্তর করবে, কিন্তু কি বলেছি আমি, যে কখন কাল্পনিক সিচুয়েশন, এটা কিন্তু একটা কাল্পনিক সিচুয়েশন, এবং এখানে সাবজেক্ট যাই হোক না কেন বিভার যদি বসাইতে দেয়, আমি বলেছি ওয়্যার বসাইতে হবে। এখানের ক্ষেত্রেও কিন্তু তাই, এখানে এইগুলো কোনোটাই কিন্তু তোমার উত্তর না, এখানে তোমার উত্তর একটাই, সেটা হলো ইফ আই ওয়্যার কি, ঠিক আছে, আই এর সাথে কি বসার কথা এখানে এটা ম্যাটার করবে না, যেহেতু এটা কাল্পনিক সিচুয়েশন। আমি আবার লিখে দিচ্ছি, এটা কি কাল্পনিক সিচুয়েশন, কাল্পনিক অবস্থা। সো কাল্পনিক অবস্থা হওয়ার কারণে এইখানে বিভার্ব যাই হোক না কেন, অলওয়েজ তোমার ভার্বটা হবে ওয়্যার। এই যে এখানে এইটাই দিয়েছে, ইফ আই ড্যাশ এ কিং, এখানে ওয়্যার হবে। এরকম আই উইশ হি ওয়্যার এ মিলিয়নিয়ার, ঠিক আছে, এরকম সবগুলোই। এরপরে আরেকটা খুব কমন একটা জিনিস, এন্ড দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত হয়, ঠিক আছে, দুইটা নাউন যদি আলাদা আলাদা মানুষ যুক্ত হয়, তখন আপনাদের ভার্বটা সিঙ্গুলার হবে, কারণ এখানে একের বেশি মানুষ। প্রথমত দেখো, সুমি এন্ড বকুল ড্যাশ ফ্রেন্ডস when I studied in high school, এখানে সুমি এন্ড বকুল কি একজন নাকি দুইজন আলাদা মানুষ? যেহেতু আলাদা মানুষ, সেহেতু এরপরে প্লুরাল হবে। যেহেতু এখানে পাস্ট টেন্স বুঝিয়েছে, দেখো when I studied in high school, মানে এটা কি পাস্ট, স্টাডিড লেখা আছে, সো এদের ভার্বটাও পাস্ট হবে ওয়্যার, ঠিক আছে, ওয়্যার হলো প্লুরাল একটা পাস্ট ভার্ব। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেইটা, এটা তো গেল এন্ড দ্বারা যদি দুইটা আলাদা আলাদা মানুষ যুক্ত হয়, তখন তুমি প্লুরাল ভার্ব ইউজ করো, ঠিক আছে, প্লুরাল ভার্ব। কিন্তু কথা হলো, যদি এন্ড দ্বারা দুইটা সেম মানুষই যুক্ত হয়, ধরো আমি বললাম যে খুবই ইজি একটা দেই, যে জিনিস সবাই পড়েছে এককালে, আমি বললাম যে দা হেডমাস্টার and secretary
has or have দেখো দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এইখানে তোমার খুবই একটা ইম্পর্টেন্ট বোঝার জায়গা আছে। এখানে কিন্তু আর্টিকেলের বোঝার বিষয়ে এটা খুব গুরুত্বপূর্ণ। দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি মানে এই দা এই পুরাটাকে কভার করছে, তাই না? সো হেডমাস্টার যেই মানুষটা, সেক্রেটারি কিন্তু সেই মানুষটাই, কারণ দুইজন আলাদা মানুষ হইলে এখানেও একটা দা হইতো, দা হেডমাস্টার অ্যান্ড দা সেক্রেটারি, যেহেতু নাই। সো এটা আসলে কয়জন? এটা আসলে একজন, ঠিক আছে? এটা আসলে একজন, যেহেতু একজন, সেখানে একজন হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তুমি কোন ভার্বটা বসাইতে? অবশ্যই বসাইতা হ্যাজ। সো হ্যাজই হবে তোমার উত্তর, ঠিক আছে? দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি হ্যাজ জয়েন্ট দ্য মিটিং। বাট এখানে যদি দুইটার আগেই দা হতো, যদি এরকম হতো দা প্রিন্সিপাল, দ্য প্রিন্সিপাল এন্ড দ্য চিফ গেস্ট, এর সাথে কি হতো? এর সাথে কিন্তু লিখতে গেলে হ্যাভ জয়েন্ট হতো, কারণ এরা দুইটা আলাদা মানুষ। আর্টিকেলের ব্যবহার দেখেই তুমি সেটা ধরতে পারবা খুব ইজিলি। এখানে বলছে অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক নাউন যদি একক ব্যক্তি বা একক ভাব বা ধারণা বোঝায়, একক ব্যক্তি বা একক ভাব বা ধারণা বোঝায়, তখন ভার্বটা সিঙ্গুলার হবে, ঠিক আছে? ওকে, দেখি কি কি আছে। ব্রেড এবং বাটার এগুলো আলাদা আলাদা পণ্য, যখন ব্রেড এন্ড বাটার থাকবে তখন কিন্তু ভার্বটা ইউজুয়ালি প্লুরাল হয় বা হওয়ার কথা। কিন্তু নাস্তা খাওয়ার সময় ধরো আমরা ব্রেড এন্ড বাটারের আরেকটা অর্থ আছে, কি জানো? ব্রেড এন্ড বাটারের আরেকটা অর্থ হলো দৈনিক যে আমাদের খাদ্য, ঠিক আছে, আমাদের যে লাইভলিহুড, তখন কিন্তু এটা একটা সিঙ্গেল ধারণা বোঝায়, ওইটা কিন্তু তখন সিঙ্গুলার ভার্ব ক্যারি করবে, তখন ইজ হবে, ঠিক আছে? ওকে, দেখি। সেরকম কোনো ইয়া নাই। সহজ, বুঝছো? এগুলো সব ছোটবেলা, এই যে হেডমাস্টার এবং চেয়ারম্যান, এই এক্সাম্পলটা দেখো দেওয়া আছে, এটাই মাত্র আমরা কিন্তু করলাম। ওই হেডমাস্টার এন্ড সেক্রেটারি, হেডমাস্টার এন্ড চেয়ারম্যান, একই সেম জিনিসকে জাস্ট আলাদা আলাদা ইয়া ভাবে বলেছে। এবার দেখো ইচ এভরি, ঠিক আছে, ইচ এভরি, নো, তারপরে এনি, সাম, এই ওয়ার্ড গুলো দ্বারা যদি কোনো সাবজেক্ট থাকে, এনিওয়ান, ইচ অফ দ্য বয়, এভরিওয়ান, তারপরে নো ওয়ান, নোবডি, এই ওয়ার্ড দ্বারা যত সাবজেক্টই হোক না কেন, এদের সাথে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব হয়। বুঝতে পারছেন? যেমন দেখো ইচ বয় এন্ড ইচ গার্ল হ্যাজ আ পেন, সিঙ্গুলার ভার্ব। ইচ ডে এন্ড ইচ আওয়ার ব্রিংস ইটস কি ডিউটি। আচ্ছা, এই যে সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্বের বিষয়টা আশা করি বুঝছো। মেইনলি এই ওয়ার্ড গুলো যদি থাকে, তোমার মেইন কনসেপ্ট এটা, ইচ এভরি, নো, এনি, সাম, এগুলো ওয়ার্ড যুক্ত যে সাবজেক্টে থাক, সবগুলোর সাথে অলওয়েজ তোমার সিঙ্গুলার ভার্ব হয়। তারপরে দেখো একটু আগে বলেছিলাম যে পলিটিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, এই যে এথিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, এইগুলো সব, ঠিক আছে, এগুলো সব যদি সাবজেক্ট বা একাডেমিক ডিসিপ্লিনের নাম বোঝায়, তখন ওইটা কি সিঙ্গুলার ভার্ব ক্যারি করে। যেমন ফিজিক্স ইজ আ গুড সাবজেক্ট, ম্যাথমেটিক্স ইজ আ বোরিং সাবজেক্ট, অথবা ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, এরকম বিষয়গুলো সবসময় সিঙ্গুলার ভার্ব কিন্তু ক্যারি করে, কারণ এটা একটা সিঙ্গেল বিষয়, ঠিক আছে? ওকে, এখন কিন্তু এদের পূর্বে যদি একটা পজেসিভ ডিটারমিনার থাকে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। পজেসিভ ডিটারমিনার মানে আমি যদি বলি যে আমার ম্যাথ, ঠিক আছে, আমার ম্যাথমেটিক্স খারাপ, মানে কি আমার ম্যাথমেটিক্স এর স্কিলের কথা বোঝাচ্ছি, এইরকম থাকলে কিন্তু প্লুরাল ভার্ব বসে, ঠিক আছে? তাহলে এখানে দেখো পলিটিক্স আছে শুধু, এটা কি, এটার সাথে ইজ বসেছে। পলিটিক্স ইজ দ্য বিজনেস অফ হিজ লাইফ, পলিটিক্সে তার জীবনের কাজ। কিন্তু এখানে আমি যদি বলি যে হিজ পলিটিক্স আর নট প্র্যাকটিক্যাল, ঠিক আছে, তার
রাজনীতি কি বাস্তব ধর্মী নয়। এই যে হিজ পলিটিক্স আর নট প্র্যাকটিক্যাল, কেন বসেছে? কারণ এই যে খেয়াল করেন, এই যে পলিটিক্স এর আগে একটা ডিটারমিনার আছে, পজিটিভ ডিটারমিনার, সেটা হলো হিজ। দেখতে পাচ্ছ? আশা করি দেখা যাচ্ছে। এই যে হিজের কারণে এই ভার্ব কি হয়ে গেছে? এটা প্লুরাল ভার্ব হয়ে গিয়েছে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই এরকম আমি যদি বলি যে মাই ম্যাথমেটিক্স, তখন কি বসবে? ইজ বসবে নাকি আর বসবে? যদি বলি যে মাই ম্যাথমেটিক্স, তখন কিন্তু আর বসবে। কিন্তু এমনিতে ম্যাথমেটিক্স বললে ম্যাথমেটিক্স ইজ এ গুড সাবজেক্ট। ঠিক আছে, ওকে। শুধু পজিটিভ না, যদি নো বসে, তারপরে দা বসে, এগুলোও কিন্তু আপনাদের ভার্বটাকে প্লুরাল বানায় দেয়। এরকম হতে পারে, কারণ নো কিন্তু ডিটারমিনার, মেইনলি ডিটারমিনার। ঠিক আছে, দেয়ার আর নো এথিক্স ইন পলিটিক্স, এই জন্য আর বসছে কিন্তু। ঠিক আছে, নো এথিক্স বলেছে যে এই জন্য আর। কিন্তু যদি একদম বেসিক ভাবে বলো যে ফিজিক্স ড্যাশ আ ডিফিকাল্ট সাবজেক্ট, তখন কিন্তু হবে ফিজিক্স ইজ আ ডিফিকাল্ট সাবজেক্ট। ওকে, তারপরে দেখো হিজ ম্যাথমেটিক্স আর উইক। এরকম অনেক এক্সেপশনাল কিছু ব্যাপার আছে। যখন অ্যাডজেক্টিভের সাথে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ আমরা পড়েছি তো, অ্যাডজেক্টিভের আগে দা বসে, তখন এটা প্লুরাল কমন নাউনের মতো কাজ করে। মানে ধরো আমি বললাম যে রিচ, রিচ শব্দটা কি? রিচ শব্দটা হলো অ্যাডজেক্টিভ। আমি যখন বলবো দা রিচ, দা রিচ, তখন কিন্তু এটা কমন নাউনের মতো কাজ করবে এবং এটাকে তুমি সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারবা। শুধু রিচকে কিন্তু সাবজেক্ট হয় না। ঠিক আছে, এটাকে কখনো সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারবা না। ঠিক আছে, কারণ রিচ মানে কি? রিচ তো শুধু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কখনোই সাবজেক্ট হয় না, এটা আমি বলেছি। এখন বাট দা রিচ এটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। এই জিনিসটা হলো মেইনলি তোমাদের এই রুলের বিষয়ে বলেছে। দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন। যেমন যদি বলি যে দা ভার্চুয়াস, দা ভার্চুয়াস, ভার্চুয়াস মানে যারা হলো ধরো ধার্মিক বা যারা মানে ভার্চু আছে, এই দা ভার্চুয়াস এটার সাথে কি হবে? যেহেতু প্লুরাল কমন নাউন, এখানে কিন্তু উত্তরটা দেওয়া আছে। প্লুরাল মানে প্লুরাল ভার্ব। ঠিক আছে, প্লুরালের সাথে প্লুরাল ভার্ব বসবে। যেমন এখানে বি আছে মানে কি? আর বা ওয়্যার বসবে। ঠিক আছে, আর বসবে। দা ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি, যেহেতু অলওয়েজ আছে আরই বসবে। তারপরে দা ভার্চুয়াস ইজ ব্লেজ নাকি আর বেস্ট? অবশ্যই আর বেস্ট, ব্লেজ, তাই না? একইভাবে দা পোর, দা কশা, সবগুলোর সাথে কি হবে আপনাদের? প্লুরাল ভার্ব। প্লুরাল যে অপশনটা আছে ভার্ব, টেন্স অনুযায়ী বসাই দিবা। এবার আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, খুব ইম্পর্টেন্ট। এই শিফটের সময় মাঝে মাঝে মনে করে। এই যে আমি বলেছিলাম যে ধরো আমি যদি বলি যে রহিম and his parents যদি আমি এভাবে বলি, ঠিক আছে, and দ্বারা যদি আমি দুইটা সাবজেক্টে যুক্ত করি, রহিম and his parents, তখন কিন্তু এদের সাথে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, যেমন কি হবে? আর কামিং। ঠিক আছে, আর কামিং। এখানে কিন্তু দুইটা যেহেতু সাবজেক্ট, আমি কিন্তু ইজ কামিং লিখতে পারবো না, তাই না? এই জন্য আমি লিখেছি আর কামিং। কিন্তু এখানে একটা বিষয় আছে, যদি এই অ্যান্ডটা কি বলতো? এই অ্যান্ডটা হলো আপনার কনজাংশন বা যুক্ত করেছে, তাই না? এখানে যুক্ত করার জায়গায় বা যুক্ত করার দায়িত্ব যদি একটা প্রিপোজিশন নেয়, তখনই আবার সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি বলি যে রহিম along with his parents, তুমি যখন প্রিপোজিশন দিয়ে এই দুইটাকে যুক্ত করেছো, তখন তোমার সাবজেক্ট আসলে অ্যাকচুয়ালি দুইটা হচ্ছে না, তোমার সাবজেক্ট একটাই, সেটা হলো রহিম। বাট রহিম তার সাথে আনতেছে। ঠিক আছে, আমি কিন্তু এভাবে যুক্ত করি নাই যে রহিম এবং তার বাবা মা আসতেছে। আমি বলতেছি রহিম তার বাবা মাকে নিয়ে আসতেছে।
তো সাবজেক্ট কিন্তু এখানে একটা, বাট এখানে সাবজেক্ট কিন্তু তোমার দুইটা। তো দুইটা সাবজেক্ট জন্য এখানে তুমি এখানে প্লুরাল ভার্ব লিখেছিলা, আর লিখেছিলা, কিন্তু যখন রহিম অ্যালং উইথ হিজ প্যারেন্টস তুমি লিখবা তখন অবশ্যই তুমি আর লিখবা না, তখন লিখবা ইজ কামিং, কারণ ওখানে সাবজেক্ট তোমার একটা, সেটা হলো অনলি রহিম। ঠিক আছে, এই বিষয়টাই বলেছে কেন এটা হইলো, তখন যখন কোশ্চেন আসে তখন এই জায়গাটায় বসে এই জায়গাটায় আপনাদের প্রিপজিশনাল ফ্রেজ আছে। ঠিক আছে, প্রিপজিশনাল ফ্রেজ কোনগুলো? উইথ, এই যে দেখতে পাচ্ছি, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড উইথ বা অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, তারপরে দেখো অ্যান্ড নট, অ্যান্ড নট, ঠিক আছে, শুধু অ্যান্ড না, ইনক্লুডিং, এক্সক্লুডিং, এক্সেপ্ট ইত্যাদি যদি এগুলা যদি নাউন বা প্রোনাউনের পরে বসে তখন প্রথম নাউন বা প্রোনাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, প্রথম নাউন যদি প্লুরাল হয় অর্থাৎ রহিমের জায়গায় যদি দে থাকতো তখন দে অনুযায়ী মানে প্রথম নাউন অনুযায়ী ভার্বটা বসবে। যেমন করিম অ্যাজ ওয়েল অ্যাজ রহিম, এখানে কি হবে? ও আচ্ছা, ইজ প্রেইজড বলতে, ইজ প্রেইজ, ঠিক আছে। তারপর দ্য ইয়াং এন্টারপ্রেনার অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম মেম্বার্স, মেইনলি এ কিন্তু সাবজেক্ট, ঠিক আছে, দ্য ইয়াং এন্টারপ্রেনার হলো সাবজেক্ট, ডিজার্ভস প্রেইজ, ঠিক আছে, এই যে ডিজার্ভস, কারণ সাবজেক্ট এখানে একটাই, ডিজার্ভ, ওই জন্য এখানে ডিজার্ভ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আশা করি এটা বুঝতে পেরেছি আমরা, প্রিপজিশনাল ফ্রেজ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী হয়। হুম, আর দেখি পড়ার মতো কিছু কিনা। শোনো এবার খুব, এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বোঝা যাচ্ছিল না দেখে জন্য একটু টাইম নিলাম। আইদার অর, নাইদার, নট, নট অনলি বাট অলসো, ঠিক আছে, যখন এই তিনটা দ্বারা দুইটা নাউন বা দুইটা প্রোনাউন যুক্ত থাকবে তখন আমরা কি করি? যখন আইদার অর, নাইদার, নট, নট অনলি বাট অলসো এইগুলো যদি দ্বারা আমরা দুইটা প্রোনাউন যুক্ত হয় তখন পরে যে নাউন বা প্রোনাউন থাকে সেইটা অনুযায়ী অলওয়েজ হয়। যেমন তুমি এইখানে এক্সাম্পল গুলো দেখলে বুঝবা, নাইদার দ্য মুন, এখানে দ্য মুন কিন্তু সিঙ্গুলার, নর দ্য স্টার্স, স্টার্স আবার কিন্তু প্লুরাল। সো আমি বলেছি কি পরেরটা অনুযায়ী তোমার বসবে, সেটা অবশ্যই এটার সাথে কি বসবে বলতো? এখানে লাস্ট নাইট বলা আছে, সো এটা কি পাস্ট, সো পাস্ট অনুযায়ী কি বসবে দেখো, এখানে অলওয়েজ অবশ্যই স্টার প্লুরাল, প্লুরাল কোনো ভার্ব বসবে যেটা পাস্ট ফর্মে আছে, প্লুরাল একটা ভার্বে পাস্ট ফর্মে আছে সেটা হলো ওয়্যার। ঠিক আছে, কিভাবে সলভ করতে হবে? নাইদার শারমিন নর হার ফ্রেন্ড ড্যাশ প্রেজেন্ট লাস্ট উইক, যেহেতু লাস্ট উইক আছে ওয়াজ প্রেজেন্ট। ওকে, একইভাবে অর্থাৎ নাইদার নর, আইদার অর, এবং তুমি যদি দেখো যে নট অনলি বাট অলসো আছে তাহলে অবশ্যই এটা পরের নাউন বা প্রোনাউন যে সাবজেক্টটা আছে ওইটা অনুযায়ী হবে। এরকম অনেকগুলো আছে। এটা খুবই ইন্টারেস্টিং বিষয় একটা, দেখো দেখো সাবজেক্টের সাথে প্রিপোজিশন দিয়ে যদি শব্দ যুক্ত, আচ্ছা এটা আমি এক এক চান্সে বুঝিয়ে দেই। যদি এরকম থাকে যে দ্য প্রাইজেস অফ রাইস, দ্য কালার অফ আ রাইস, দ্য লিস্ট অফ আইটেমস, এই যে অফ দ্বারা যুক্ত, ঠিক আছে, দ্য টেস্ট অফ ম্যাঙ্গোস, এইটা মনে রাখবা যে পরেরটা যদি প্লুরাল কোনো ওয়ার্ডও থাকে, যেমন কি হার আইস, আইস তো দুইটা একটা না, কিন্তু এখানে কিন্তু আইসটা কোনো সাবজেক্টই না, এখানে দা কালার অফ আর আইস, ঠিক আছে, এখানে কালারটা হলো সাবজেক্ট, সো এইটা অনুযায়ী কিন্তু ভার্বটা বসবে, দা কালার অফ আর আইস ইজ ব্লু। এখানে দেখো আবার দা প্রাইসেস অফ রাইস, প্রাইসেস মানে মূল্য তালিকা বা অনেকগুলো দামের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু প্রাইসের জন্য এখানে আর বসবে, ঠিক আছে, শুধু রাইসের জন্য ইজ লিখে দিবা না। তারপরে দ্য টেস্ট অফ ম্যাঙ্গোস, এখানে যদিও প্লুরাল বাট টেস্ট হলো সাবজেক্ট, তো টেস্ট ইজ, ও আচ্ছা ইজ না, এখানে অপশন দেওয়াই আছে তোমাদের, এই যে দেখতে পাচ্ছ, দ্য টেস্ট অফ ম্যাঙ্গোস টেম্পটস মি, ঠিক আছে, টেম্পটস মি, টেম্পটস মি ভেরি মাচ।
এইরকম ভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মূলত করে থাকি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এই যে এইবার আসে ফ্র্যাকশন। একটা জিনিস মনে রাখবা, যখন বাক্যের শুরুতে ফ্র্যাকশন থাকবে, ফ্র্যাকশনের উপর কখনোই ভার্ব ডিপেন্ড করে না। আমি আবার বলছি, এই যে 3/4 অফ দ্য ওয়ার্ক ইজ ফিনিশ নাকি আর ফিনিশ, এরকম কনফিউশন তোমরা তৈরি করো। 3/4 মানে 3/4 ওয়ার্ক ফিনিশ হয়েছে, এইটা দেখে আমরা অনেকে কনফিউজ হয়ে যাই যে 3/4 আছে, তাহলে কি আমি প্লুরাল লিখবো কিনা, কারণ একের চেয়ে বেশি কিনা। আসলে তো কি 3/4 কি একের চেয়ে বেশি? অবশ্যই না। 3/4 মানে এটা একের চেয়ে কম। ছোটবেলায় ম্যাথ করলে তুমি অবশ্যই জানবা 4/4 মানে 1, 3/4 কি একের চেয়ে কম। সো 3/4 অফ দ্য ওয়ার্ক। আর ভগ্নাংশের উপরে কখনো ভার্ব ডিপেন্ড করেই না, ভার্বটা ডিপেন্ড করে এই যে এই ওয়ার্কের উপর। কিসের 3/4? এটার উপর, দা ওয়ার্ক। ঠিক আছে, এই দা ওয়ার্কের সাথে এই দা ওয়ার্ক যদি একা বসতো তুমি কি লিখতা? দা ওয়ার্ক একা বসলে তুমি লিখতা না দা ওয়ার্ক ইজ ফিনিশড, তুমি এইখানেও তাই লিখবা। ঠিক আছে, মানে ইজ ফিনিশ বলতে কি সিঙ্গুলার। ঠিক আছে, আমি মিন করেছি যে দা ওয়ার্কের সাথে যে সিঙ্গুলার বসতো ওইটাই কিন্তু বসবে। যেমন 3/4 অফ দ্য ওয়ার্ক, এখানে হবে হ্যাজ বিন ফিনিশড অথবা ওয়াজ ফিনিশড, দুইটাই হয়। ঠিক আছে, মেইনলি সিঙ্গুলার কিছু বসবে, হ্যাজ বিন ফিনিশড হয়, ওয়াজ ফিনিশড হয়। এখানে অ্যান্সার ডি দেওয়া, বাট এখানে ডি এর কোনো নির্দিষ্ট কিন্তু গ্রাউন্ড নাই, এখানে ওয়াজ ফিনিশড হতে পারে। মেইন কথা হলো সিঙ্গুলার কিছু হবে, ওয়াজও কিন্তু সিঙ্গুলার নাউনের সাথে বসে, হ্যাজও বসে। তারপর দেখো 1/3 অফ দ্য স্টুডেন্টস, এখানে যেহেতু স্টুডেন্টস আছে, স্টুডেন্টস প্লুরাল, এই জন্য এই জায়গাটাও কিন্তু প্লুরাল হবে। এখানে প্লুরাল কোনটা আছে? আর প্রেজেন্ট। ঠিক আছে, আর এখানে বসার যোগ্য, আর প্রেজেন্ট। মেইন কথা, ফ্র্যাকশনের পরে যাই থাকুক, মানে ফ্র্যাকশনটা যাই থাকুক না কেন, মেইন ম্যাটার করবে এই সাবজেক্টটা, দা চিলড্রেন। চিলড্রেন প্লুরাল, তাহলে কি হবে? ইজ ওয়াজ হবে না, হ্যাভ হবে না, ওয়্যার হবে। ঠিক আছে, এইভাবে আমরা সলভ করব ফ্র্যাকশনের গুলা। তো ফ্র্যাকশনের বিষয়টা দেখলাম। দেখো এইটা গুরুত্বপূর্ণ, টাইম, ডিস্টেন্স, ওয়েট, লেংথ, সময়, দূরত্ব, ওজন বা লেংথ। ঠিক আছে, বা মানে, এদের এককের সমষ্টি দেখতে প্লুরাল হলেও, দেখতে প্লুরাল মনে হলেও আসলে এটা একটা ইউনিট হিসেবে ধরা হয়। ধরো 10 মাইলস, 15 মিনিটস ইত্যাদি, এগুলো দেখতে যতই প্লুরাল হোক, এগুলো আসলে একটা ইউনিট। যেমন 2 আওয়ার্স, দেখো 2 আওয়ার্স, এখানে কিন্তু আওয়ার দুইটা, বাট এখানে সিঙ্গুলার, কারণ এটা একটা ইউনিট। ঠিক আছে, যেরকম কোনো দূরত্ব, কোনো মেজারমেন্ট যদি থাকে, এগুলো মেইনলি কি মেজারমেন্ট। মেজারমেন্ট মেজারমেন্ট যদি থাকে, ওইটার পরে সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। যেমন $10, ঠিক আছে, এই যে $10, সরি $10 বা $10,000 ইজ আ লট অফ মানি। ঠিক আছে, $10 ড্যাশ আ লট অফ মানি ফর আ কাপ অফ কফি, এটা কি হবে? ইজ হবে। এই যে $10 টাকার অ্যামাউন্ট, ডিস্টেন্সের অ্যামাউন্ট বা ওয়েটের অ্যামাউন্ট বা দূরত্বের অ্যামাউন্ট বা লেংথের অ্যামাউন্ট, সবকিছুই সিঙ্গুলার ভার্ব ক্যারি করে। মেইনলি এটাই হলো আপনার কনসেপ্ট। এক্সট্রা অনেক রুল দেওয়া আছে, সব তোমার লাগবে না, বুঝছো? মেইনলি আমি তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলোই পড়াই দিব। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস, এই যে এইটা দেখো, ফিউ অথবা মেনি। ঠিক আছে, এরপরে যদি প্লুরাল নাউন থাকে, প্লুরাল ভার্বে বসবে সবসময়। ধরো এভাবে বললো যে many goats are grazing and few sheep, ধর ফিউ শিপের সাথে ফিউ থাকলে তুমি কি লিখবা? ঠিক আছে, ফিউ থাকলেও অবশ্যই আপনাদের প্লুরালই হবে। ঠিক আছে, ফিউ মেনি এগুলো প্লুরাল ক্যারি করে।
তারপর এগুলো বলেছিলাম এভরিওয়ান এভরিবডি, এগুলোর সাথে সিঙ্গুলার, এবং এদের পরে অবশ্যই অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসে। দেখো বোথ, বোথ শব্দের অর্থ কি? দুইজনই বা উভয়ই, সুতরাং বোথ হচ্ছে প্লুরাল সাবজেক্ট এবং এরপরে অবশ্যই প্লুরাল ভার্ব বসে। এখন আমি যদি বলি যে বোথ ওয়্যার অথবা আর গুড হবে, ঠিক আছে? বোথের পরে কিন্তু ইজ হয় না, বোথের পরে এম হয় না, এগুলো হয় না। বোথ অফ দ্য মাইস ড্যাশ আন্ডারফেড, ইজ হবে, ওয়াজ হবে, উইল হবে, নাকি আর হবে? আর হবে, তাই না? কারণ বোথ একটা প্লুরাল সাবজেক্ট। দেখো এরপরে মোটামুটি দেখো, এরপরে ইয়োর টার্ন, ইয়োর টার্ন মানে হলো এগুলো এমসিকিউ সলভ, এগুলো আমরা করে নিব। আমি সলভের পেজটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মেইনলি তাহলে বুঝলা যে মূলত এইগুলাই ডিল করে যে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল, নাকি সাবজেক্টের পার্সন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, নাকি থার্ড পার্সন, এই অনুযায়ী ভার্ব কি হবে এইটা, ঠিক আছে? ভার্বটা সিঙ্গুলার হবে নাকি ভার্বটা প্লুরাল হবে, এটাও ডিল করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, এরপরে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, খুব ইন্টারেস্টিং একটা বিষয় পাবো। পুরা বইটা ওপেন করে রাখছি তো, অনেক পেজ, এই সাবজেক্ট ধরে এগ্রিমেন্ট আমরা করতেছি। কন্ডিশনাল সেন্টেন্সেস আমাদের নেক্সট টপিক। কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে? এটা আমি তোমাকে আরো ইজিলি বুঝাইতে পারবো, বইয়ের ভাষার চেয়েও অনেক বেশি ইজিলি। কন্ডিশন, কন্ডিশন শব্দটার অর্থ কি? শর্ত। যখন বাক্যে শর্ত জুড়ে দেওয়া হয়, যেমন আমি এইটা করলে তুমি এইটা করবা, অথবা তুমি এইটা করলে আমি এইটা করব, এই টাইপের বিষয়টা হলো বেসিক্যালি কন্ডিশন বা শর্ত। এখানে একটা ইফ দ্বারা যুক্ত ক্লজ থাকে, ইফ ক্লজ, যে আমি যদি এটা করি, ঠিক আছে? এই যদি ক্লজ, ইফ ক্লজ থাকে, এবং যেটা হলে আরেক একটা রেজাল্ট ক্লজ থাকে, ঠিক আছে? মানে ইফ ক্লজটা যদি হয় তাহলে এই রেজাল্ট ক্লজটাও ঘটবে বা ঘটবে না, এরকম একটা বিষয় থাকে, ঠিক আছে? তো ওই ব্যাপারটাই আমরা দেখব। মেইন কথা, এই কন্ডিশন কত রকম হতে পারে? কন্ডিশন 4 রকম হতে পারে। এক নাম্বার হলো জিরো কন্ডিশনাল, তারপরে ফার্স্ট কন্ডিশনাল, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, ঠিক আছে? এই 4 রকমের কন্ডিশনাল আমরা জানবো। দেখতে পাচ্ছ যে 4 রকমের কথা কিন্তু অলরেডি বলা আছে, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখন জিরো কন্ডিশনাল হলো যেটা মানে ঘটবেই এমন কন্ডিশন, ঠিক আছে? তুমি যদি পানিকে তাপ দাও 100 ডিগ্রিতে, তাহলে ওইটা বাষ্পীভূত হবে। এইটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, বা এটা কোনো র্যান্ডম ঘটনা না। এটা তুমি যতবার দিনে, যে যখনই, যে কোনো দিন, যে কোনো সময় যতবারই দাও, এই জিনিসটা ঘটবে। তো অ্যাবসলিউট যে ঘটনাগুলো হয় এগুলো জিরো কন্ডিশনাল হয়। জিরো কন্ডিশনালের গঠনটা কিরকম দেখো। জিরো কন্ডিশনালে দুইটা ক্লজ, ঠিক আছে? ইফ ক্লজ এবং রেজাল্ট ক্লজ দুইটাই বলেছি না, বোথ হবে, বোথ ক্লজ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট বা প্রেজেন্ট সিম্পল টেন্স, ঠিক আছে? আমরা গঠন নিশ্চয়ই জানি, টেন্সের গঠন না জানলে কিন্তু খুব ঝামেলা, এখনো না জানলে। জিরো ক্লজ মানে জিরো কন্ডিশনালে দুইটাই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়, যেরকম ধরো এই যে এই বাক্যটা দেখো, ইফ ইউ হিট আইস ইট মেল্টস। দেখো ইফ ইউ হিট আইস, এই অংশটা কি প্রেজেন্ট ইনডেফিনিট আছে, আর ইট মেল্টস এইটাও কি প্রেজেন্ট ইনডেফিনিট, অর্থাৎ দুইটাই বোথ সিম্পল প্রেজেন্ট। যেহেতু দুইটাই সিম্পল প্রেজেন্ট, তো এইটা হলো জিরো কন্ডিশনালের এক্সাম্পল।
আমি এরপরে আমি একটা বলেছিলাম মনে আছে কিনা, যে ইফ ইউ হিট ওয়াটার ইট বয়েলস, এই দুইটাও কিন্তু তোমাদের দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আরেকটা দেখো, এই যে জিরো কন্ডিশনাল অনেকগুলো দেওয়া আছে। ইফ ইউ বাই ওয়ান টি শার্ট, তুমি যদি একটা টি শার্ট কেনো, একটা দোকান থেকে ধরো অফার দেওয়া হয়েছে, ইফ ইউ বাই ওয়ান টি শার্ট ইউ ড্যাশ দ্য সেকেন্ড ওয়ান ফ্রি। ঠিক আছে, এখানে দেখো ইউ, এখানে মেলার মতো একটা উত্তরই আছে। এইগুলো দেখো যেগুলো আছে এগুলো একটাও মেলে না, একটাও হয় না। এখানে জিরো কন্ডিশনালে ফল করার মতো একটা অপশন আছে, সেটা হলো ইউ গেট, মানে দুই পাশেই তুমি প্রেজেন্ট ইনডেফিনিট বানাই দাও। মেইন কথা হলো জিরো কন্ডিশনালের বৈশিষ্ট্য হলো দুই পাশে প্রেজেন্ট ইনডেফিনিট। আমি তোমাকে তারপরে কিছু বলতেছি, যেমন ফার্স্ট কন্ডিশনালে ইফ ক্লজটা হবে, ইফ ক্লজটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে প্রেজেন্ট সিম্পল, আর আচ্ছা ওয়েট আমি ভালো মতো গুছিয়ে লিখে দিই, আর রেজাল্ট ক্লজটা হবে ফিউচার ইনডেফিনিট। যখন একটা জিনিস হবেই এমন না হয়ে, ধরো একটা বিচ্ছিন্ন ঘটনা, ধরো আমি বললাম যে তুমি যদি আসো তাইলে আমি যাব, ঠিক আছে, তুমি যদি আসো আমি তাইলে যাব, তুমি আসলে আমি যাব, এই ব্যাপারটা কিন্তু একদম অ্যাবসলিউট ঘটনাও না। ঠিক আছে, তো এই ব্যাপারটা কি একটা বিচ্ছিন্ন ঘটনা, যে তুমি যদি আসো আমি তাহলে যাব। সো আমি যদি বলি যে ইফ ইউ কাম, ইফ ইউ কাম, দেখো ইফ ইউ কাম এইটুকু আছে কোন টেন্সে, ইফ ইউ কাম এইটুকু আছে প্রেজেন্ট সিম্পল, এইটুকু আছে প্রেজেন্ট সিম্পল টেন্সে। এখন আমি যাব, ঠিক আছে, এখানে কিন্তু আই গো লিখলে হবে না, এখানে লিখতে হবে যে আই উইল গো, কারণ এটা কিন্তু পানিতে হিট দিলে বয়েল হওয়ার মতো অ্যাবসলিউট ব্যাপার না। এটা কি, এইটা হলো আমি বলছি যে তুমি যদি আসো আমি যাব, কিন্তু আমি কিন্তু নাও যেতে পারি, ব্যাপারটা অ্যাবসলিউট না। ঠিক আছে, তো এই রকম বিষয়গুলো ফার্স্ট কন্ডিশনালে হয়। দেখো এই পাশটা কিন্তু আমি লিখেছি ফিউচার ইনডেফিনিট টেন্সে, অর্থাৎ ইফ ক্লজ, এই যে ইফ ক্লজ যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, পরের রেজাল্ট যে ক্লজটা আছে ওইটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। এই জিনিসটা হলো তোমার ফার্স্ট কন্ডিশনাল। এবং দেখো সেকেন্ড কন্ডিশনালটা আমি দেখাই তোমাদের, সেকেন্ড কন্ডিশনালও খুব ইন্টারেস্টিং। সেকেন্ড এবং থার্ড এই দুইটা কন্ডিশনাল কাজ করে পাস্ট টেন্স নিয়ে। ওকে, দেখো ইফ, ইফ ক্লজটা যদি হয় পাস্ট সিম্পল, ঠিক আছে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স, এবং তাহলে রেজাল্ট ক্লজটা কি হয় জানো, রেজাল্টটা হয় উড প্লাস বি1। খুবই ইন্টারেস্টিং, এবং এটাই হবে সবসময়। ঠিক আছে, উডের জায়গায় কুড বা মাইট মাঝে মাঝে থাকে, বাট এখানে কিন্তু মোস্ট অফ দ্য টাইম উড হয়। কিরকম চলো আমরা দেখি। ঠিক আছে, ধর আমি বললাম ইফ ইউ স্টাডিড, তুমি যদি পড়তে, ইউ, ধরো আমি ব্র্যাকেটে দিলাম যে পাস, এখানে সঠিক উত্তরটা কি হবে বলেন, তুমি এটা কিভাবে সলভ করবা প্রশ্নে। ধরো তুমি দেখবা যে এটা একটা কন্ডিশনাল, যেহেতু ইফ আছে, ইফ এর পরে কি আছে ইউ স্টাডিড, এটা তুমি টেন্স আগে বের করবা, টেন্স কি এটা পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে, এটুকু বের করলা। এখন তুমি আসবা যে এই যে কন্ডিশনালের রুলে, সেকেন্ড কন্ডিশনাল আমরা দেখি যে ইফ ক্লজ পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। ঠিক আছে, তখন রেজাল্ট ক্লজ কি হয় উড প্লাস ভি1, অর্থাৎ তোমাকে ভার্বটা তো দেওয়াই আছে, এখানে ভার্বের কি হবে কোন ফর্ম হবে, এখানে হবে উড প্লাস পাস, তাই না, অর্থাৎ টোটাল সেন্টেন্সটা দাঁড়াবে ইফ ইউ স্টাডি, তুমি যদি পড়তে, তুমি পাস করতে, ইউ উড পাস। সো এই জিনিসটাই হলো কন্ডিশনাল, অর্থাৎ
তোমার এক পাশের কন্ডিশন দেখে রেজাল্টেন্ট ক্লজটা সঠিকভাবে লিখতে পারছো কিনা এই ব্যাপারটা হলো কন্ডিশনাল। তারপরে দেখো সেকেন্ড কন্ডিশনালটা দেখলাম, আমরা থার্ড কন্ডিশনালটা একটু দেখে নিই। তোমরা যদি বুঝতে আপাতত অসুবিধা হয় তুমি একটু রেকর্ড ক্লাসটা অবশ্যই বারবার একটু করে নেবা, ঠিক আছে? আর একবার দেখবো যে একাধিকবার ক্লাস করলেই তুমি বুঝে যাবা। কারণ থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমাদের যে ইফ ক্লজ আছে, আমাদের ইফ ক্লজটা হবে, বুঝতে পারতেছো, প্রেজেন্ট সিম্পল ছিল, পাস্ট সিম্পল ছিল, এবার পাস্ট পারফেক্ট, আমাদের পাস্ট পারফেক্ট, ঠিক আছে? এটা হলো ইফ ক্লজ। ইফ ক্লজ পাস্ট পারফেক্ট হলে ওপাশে গিয়ে আমাদের খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখো, রেজাল্ট ক্লজ যেটা মানে পরবর্তী ক্লজ, ওখানে হবে উড হ্যাভ প্লাস V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। এই জিনিসটা আজন্ম মনে রাখতে হবে, কন্ডিশনাল তোমার জীবনে সব সময় লাগবে, মানে প্রতিটা জায়গায় লাগবে। দেখেন তাহলে আমি যদি বলি যে ইফ ইউ হ্যাড টেকেন ইউর ব্রেকফাস্ট, ইফ ইউ হ্যাড টেকেন ইউর ব্রেকফাস্ট, তুমি যদি তোমার ব্রেকফাস্ট খাইতা তাহলে কি হতো? ইউ, কঠিন এক্সাম্পল দিয়ে শেখায়, ইউ ব্র্যাকেটে নট বি হাংরি। এটার উত্তর একটু ভাবার চেষ্টা করো। তুমি যদি তোমার ব্রেকফাস্ট খাইতা তুমি ক্ষুধার্ত হইতা না, তুমি যদি ব্রেকফাস্ট খাইতা তুমি ক্ষুধার্ত হইতা না, ঠিক আছে? এখানে আমি এক্সাম্পল না, তোমাদেরকে যে সূত্র লিখে দিয়েছি উড হ্যাভ প্লাস V3, ঠিক আছে? আচ্ছা প্রথমত বি ভার্ব, ঠিক আছে? এখানে মেইন ভার্বটা হলো বি, বি ভার্বের V3 কি জানো? V3 হলো বিন। আর যেহেতু একটা নেগেটিভ আছে তো উডের সাথে তোমার ন্যাচারালি একটা নেগেটিভ নট যুক্ত হবে, ঠিক আছে? ইউ উড নট হ্যাভ বিন, ঠিক আছে? একটু প্যাচ লাগতে পারে, বাট এখানে যেহেতু নেগেটিভ তো ওই নট বসেছে ওই জন্য উডের পরে, এবং হ্যাভ এর পরে বিন বসেছে, কারণ বি ভার্বের V3 হলো বিন, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা কঠিনটা দিয়ে বুঝাইলাম যেন সহজটা অনেক সহজ লাগবে, দেখবো। এবার দেখো আমি সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল যদি নিয়ে যাই তুমি এমনি কয়েকটা অ্যান্সার করলেই পারবে, ঠিক আছে? দেখো এইটা 27 নাম্বারটা দেখো, ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম, কিন্তু আই এর পরে ওয়্যার মানে কি, এটা পাস্ট সিম্পল, তাই তো? পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল মানে কোনটা? ইফ ক্লজ যদি পাস্ট সিম্পল হয় এটা অবশ্যই সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে অপর পাশে রেজাল্ট ক্লজে কি বসে? উড প্লাস V1 বসে, ঠিক আছে? আচ্ছা যেহেতু এখানে নেগেটিভ সবগুলা, উড নট প্লাস V1 বসবে। উড নট, would not have told, would not told, would not be telling, would not tell, ঠিক আছে? এই যে এইটা বসবে আপনাদের অ্যানসার ডি নাম্বার। ইফ দ্য পার্টি ওয়াজ অন ফ্রাইডে, এটাও কি? এটাও সেকেন্ড কন্ডিশনালের এক্সাম্পল। পার্টি যদি ফ্রাইডেতে হতো উই কুড গো, দেখো এখানে উডের পরিবর্তে কুড বা মাইট কিন্তু অনেক সময় বসায়, ওইটাই বলেছি, ঠিক আছে? ওয়াজই হবে এখানে। আর থার্ড কন্ডিশনাল তো এটাও তুমি দেখলা, আমি সহজে আসলে তোমাদেরকে কম টাইমে বুঝাই দিতে বুঝছি, এত এক্সাম্পল এগুলো করতে হবে না, মানে এই মুহূর্তে করতে হবে না, তুমি বইয়ের থেকে সলভ করতে পারো। ইফ দ্য পুলিশ হ্যাড কাম আর্লিয়ার, যদি আগে আসতো, হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে কন্ডিশনাল কয় নাম্বার? 3 নাম্বার কন্ডিশনাল, অর্থাৎ থার্ড কন্ডিশনাল। তাহলে দেখো কুড অ্যারেস্ট হবে না, কুড বি অ্যারেস্টেড হবে না, কুড বি অ্যারেস্ট হবে না, এই যে কুড হ্যাভ অ্যারেস্টেড, তাই না? আমি উড হ্যাভ প্লাস V3 বলেছিলাম না? উডের পরিবর্তে কিন্তু কুড হইতে পারে, তো ওই অনুযায়ী দেখছো স্ট্রাকচার গুলো অলওয়েজ মিলবে। তুমি একটু সলভ করলে তোমাদের যার কাছে যে বইটা আছে তুমি যদি এখন সবগুলো সলভ করো, মোটামুটি এই যে আমি যে তোমাকে যেগুলো দেখিয়েছি, একটু ওয়েট করো, এই যে নোটের মধ্যে যে আইটেম গুলো দেখালাম, এইটা যদি তুমি ভালো মতো একটু সলভ করো, তাহলে সলভ করো বলতে কি এইগুলা মনে রাখতে হবে, ঠিক আছে? কন্ডিশনালের গঠন অবশ্যই মুখস্থ, ঠিক আছে? মুখস্থ থাকা লাগবে।
তবেই তুমি কন্ডিশনাল পারবা। এবং এইটা কিসের এক্সাম্পল? এটা হলো থার্ড কন্ডিশনাল এক্সাম্পল, লিখে দিলাম না পরে কনফিউজ হবা নোট দেখে। থার্ড কন্ডিশন। এরপর তোমাদের কিছু গাইড দিয়ে দিব, গাইড করে দিব। এইগুলো হলো, দেখি তোমাদের ইংলিশ ফর টুডের কি অবস্থা একটু দেখি। তোমাদের ইংলিশ ফর টুডে এটা একটু গাইড করে দিলে তোমাদের জন্য পরে সুবিধা হবে, কারণ রিটেন রিটেন সব জায়গায় কিন্তু তোমার আলটিমেটলি ইএফটিটাই লাগতেছে। ইএফটি ইউনিট 1 আমরা দেখে ফেলেছিলাম, আমরা চলো দেখবো এবার। আচ্ছা, ইউনিট 2, তোমাদের ইউনিট 2 মেবি আর্ট এন্ড কি জানি, তোমাদের ইউনিট 2 কি এটা না, আর্ট এন্ড ক্রাফট? একটু উত্তর দিও তো বৃষ্টি, তোমাদের ইএফটি বই ইউনিট 2 এর নাম কি? এটা একটু উত্তর দিও। আমার জানা মতে তোমাদের ইংলিশ যে ইউনিট 2 আছে তোমাদের, বুঝি নাই আরেকবার বলো। এই বইটা কি? হ্যাঁ, ইউনিট 2 এর নাম কি? আচ্ছা, তোমাদের ইউনিট 2 কি ড্রিমস? আর তোমার কত সালে, তোমার কি তোমার সালের বইটাই তোমার কাছে? এটা কিন্তু একটু চেঞ্জ হয়, 1 মিনিট ওয়েট। 21-22 কি তোমাদের বই? এই ভাই কি বলতেছো? তোমাদের ইউনিট হলো আর্ট এন্ড ক্রাফট। 21-22 তোমাদের সাল না, তোমাদের তো হলো 23-24 বই তোমরা পড়বা, 22-23 বই বা 23-24। আচ্ছা, সমস্যা নাই, আমরা পাইছি। ঠিক আছে, আর্ট এন্ড ক্রাফট, পেজ নাম্বার কত? আর্ট এন্ড ক্রাফট 183 পেজ। আর্ট এন্ড ক্রাফট, হোয়াট ইজ বিউটি, এখানে কিছু অ্যাবস্ট্রাক্ট কিছু টপিক আছে। আচ্ছা, এখানে দেখো, লর্ড বাইরনের কবিতা আছে শি ওয়াকস ইন বিউটি, তারপর আই ডাইড ফর বিউটি আছে এমিলি ডিকিনসনের। সো তোমাদের যে কাজ হবে, তোমাদের কাজটা আমি একটু বুঝিয়ে দেই। আমাদের রিটেন ক্লাসে আমরা কবিতার থিম টিম নিয়ে এগুলো আলোচনা করব। তোমরা যখন নিজেরা পড়বা, ঠিক আছে, প্রতিটা কি করবা, প্রতিটা প্যাসেজের আগে সব ভোক্যাব, ঠিক আছে, সব ভোকাবুলারি আগে
ক্লিয়ার করে ফেলো। প্রতিটা শব্দের অর্থ কি, বিশেষ করে তুমি যে শব্দগুলোর অর্থ জানো না, এখানে কিছু আছে ধরো ম্যানিফেস্ট, ঠিক আছে, ম্যানিফেস্ট মানে কি, এটা হলো কি ধরো প্রুফ করা, অনেকটা এরকম, ম্যানিফেস্টেশন মানে প্রুফ, এরকম কিছু ব্যাপার আছে। ফিলোসফার্স মানে কি, দার্শনিক, তাই না? তারপরে প্রজেকশন মানে কি, ঠিক আছে, প্রজেকশন মানে অনেকটা প্রেজেন্টেশন বা যে আমরা এক্সপ্রেস করি ওইটা। বিউটি মানে কি, সৌন্দর্য। স্ট্রেঞ্জার মানে কি, স্ট্রেঞ্জার মানে হলো অপরিচিত। তো এরকম বিষয়গুলো আমরা পড়ে ফেলবো, ঠিক আছে। এখান থেকে যদিও রিটেন আসার চান্স কম, তবে পোয়েম থেকে এই যে থিম অফ বিউটি এর উপরে তোমার দুইটা পোয়েম আছে, আমি বললাম যে লর্ড বাইরন এবং এমিলি ডিকিনসনের, এই দুইটা কবিতা কিন্তু ভালো মতো আপনাদের পড়ে ফেলতে হবে। তারপরে এই যে প্রশ্ন, ঠিক আছে, এই প্রশ্নগুলো কেন পড়তে হবে, কোয়েশ্চেন অ্যান্সার ডিরেক্ট ঢাকা ইউনিভার্সিটির রিটেনে না আসলেও তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর ধরো বাই চান্স যদি রিটেনে দিয়ে দিল, ঠিক আছে, দিয়ে দিতে পারে, কিন্তু প্যারাগ্রাফ আমরা অনেক সময় লিখি না, প্যারাগ্রাফে কিন্তু ধরো তোমাকে প্যারাগ্রাফ লিখতে দিল কোনো একটা, কিন্তু প্যারাগ্রাফের মধ্যে কোয়েশ্চেন দিয়ে দিল কোনো একটা, ঠিক আছে, বা থিমে লেখার সময় বললো যে এই কোয়েশ্চেন গুলো এক্সট্রা দিয়ে দিল, এরকম দিয়ে দিতে পারে। মানে কারণ প্রশ্নের কোনো আসলে কোনো আগা মাথা নাই, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি রিটেনের বিশেষ করে। তারপরে যে ওয়ার্ড গুলো আছে, যে ওয়ার্ড গুলোর সাথে অ্যান্সার মানে মিনিং মিলাইতে হবে, এইগুলোর কিন্তু মিনিং, ঠিক আছে, অবশ্যই প্রতিটা ওয়ার্ডের মিনিং তোমার কিন্তু খুব ভালো মতো জানতে হবে ইএফটি বইয়ের। তারপরে দেখো লেসন 2 তে যদি একেবারে চলে যাই, ফোক মিউজিক নিয়ে একটা প্যারাগ্রাফ আছে। ফোক মিউজিক নিয়ে কিন্তু তোমাকে, যেহেতু এটা একটা খুবই ধরো একটা কি প্যারাগ্রাফ হওয়ার মতো একটা টপিক, এইটার উপরে তুমি ভোকাব যেমন পড়বা, বিউটি নিয়ে তোমাকে প্যারাগ্রাফ লিখতে দিবে না, বাট এখান থেকে কিন্তু তোমাকে প্যারাগ্রাফ লিখতে দিতে পারে। এই প্যারাগ্রাফটা তোমার খুব ভালো মতো পড়তে হবে, অর্থাৎ তোমাকে এই চ্যাপ্টারটা যদি ভালো মতো পড়ো, তুমি কিন্তু ফ্রি হ্যান্ড প্যারাগ্রাফও লিখতে পারবা। সো এই যে এইটারও কিন্তু তোমার ভালো মতো আলোচনা থাকা লাগবে, ওকে, মানে আলোচনা মাথায় থাকা লাগবে। ফোক মিউজিক কি, ফোক মিউজিক consists of songs and music of a community that are not influenced by any sophisticated musical rules or any standard musical style, যেগুলো পরিবেশ ভেদে, অঞ্চল ভেদে গড়ে ওঠে, তাই না আমাদের। তো ওইগুলোর পরে দেখো লালন শাহের উপরে প্যারাগ্রাফ আছে। লালনের উপরে মানে প্যারাগ্রাফ লিখতে দিবে না, বাট ওভারঅল ফোক মিউজিক নিয়ে তোমাদেরকে লিখতে দিতে পারে। ওকে, এইটা গেল। তারপরে এই যে এখানকার দেখো কিছু কিছু, এই যে একটা ইউনিটের বা লেসনের পরে কিছু কিছু ওয়ার্ড দেওয়া থাকে যেগুলোর মিনিং তোমাদেরকে বলতে ইন্সপায়ার করে, মানে জানতে ইন্সপায়ার করে, এইগুলোই কিন্তু ঘুরে ফিরে তোমার চলে আসে, ঠিক আছে। দেখো লালন শাহের উপরে একটা প্যারাগ্রাফ আছে, তুমি কিন্তু এইগুলো মোটামুটি মোটামুটি ধরনের একটা ধারণা রাখবা এবং জেনে যাবা। এই ফোক মিউজিক ইউনিট থেকে কিন্তু প্যারাগ্রাফ আসার একটা সুস্পষ্ট একটা চান্স থাকে, ওকে, যদিও এর আগে আসে নাই, তবু আর কি এই টাইপ ভাবে পড়বা যে যেগুলো প্যারাগ্রাফ আসার চান্স আছে, ওইগুলো কিন্তু আপনাদের ভালো মতো পড়তে হবে। তারপরে দেখো প্রথম কি, যদি তুমি সামারাইজ করো ইএফটি পড়ার সময়, তুমি প্রথমে প্যাসেজটা ভালো মতো পড়বা, বুঝবা, প্রতিটা ওয়ার্ডের অর্থ জানবা, সেগুলোর সিনোনিম অ্যান্টোনিম সম্পর্কে একটা ধারণা নিবা। এরপরে প্যারাগ্রাফ আসা, টেক্সচুয়াল প্যারাগ্রাফ আসার মতো যে টপিক গুলো আছে, ঠিক আছে, যেমন কি একদম ডিরেক্ট বায়োগ্রাফি হয়তো দিবে না, লালন শাহ এভাবে দিবে না, বাট ফোক, বাংলাদেশের ফোক মিউজিক, এটা নিয়ে একটা প্যারাগ্রাফ দিয়ে দিতে পারে, ঠিক আছে। তারপরে আর্ট এন্ড ক্রাফট, লাস্টলি আমাদের শিল্পকলা, ঠিক আছে, এই যে শিল্পকলা নিয়ে আমাদের জয়নুল আবেদিনের উপরে একটা আপনাদের প্যাসেজ আছে। প্রতিটা প্যাসেজই পড়বেন, ভোকাবুলারি জানবেন এবং একটা এক্সপ্লেনেশন, যে কোনো ওয়ার্ড যদি কোনো লাইন তুলে দেয় সেগুলো যেন এক্সপ্লেইন করতে পারো। জয়নুল আবেদিন কি কি করেছেন, অনেকগুলো শিল্পকর্মের ইয়া, তারপর বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের কনস্টিটিউশনের ডেকোরেটর যে কমিটি, ওটার মেইন কে ছিল, শিল্পাচার্য জয়নুল আবেদিন ছিল, ওনার টাইটেল ছিল কিন্তু শিল্পাচার্য। রিয়ারেঞ্জ এভাবে ডিরেক্ট আসে না, বাট অর্থাৎ মেইন কথা ওই ঘুরে ফিরে একই, ভোক্যাব পড়বে, এই জিনিসগুলো ভালো মতো পড়বা। তারপরে দেখো সোনারগাঁও, সোনারগাঁও নিয়ে একটা প্যারাগ্রাফ আছে, এটাও একটু দেখবা, ঠিক আছে, ডিরেক্ট প্যারাগ্রাফ আসার চান্স নাই, বাট তোমার জানা লাগবে। এই যে হিস্ট্রিক্যাল প্লেস সোনারগাঁও, যে পানামনগর নিয়ে একটা তোমাদের প্যাসেজ আছে, তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর্ট এন্ড ক্রাফট ইয়ার মধ্যে আছে। মূলত আর্ট এন্ড ক্রাফট আমাদের শিল্প সাহিত্য নিয়ে একটা
ভালো একটা সুন্দর একটা প্যাসেজ। এখানে তুমি লালন শাহ, আমাদের ফোক মিউজিক, বিভিন্ন টাইপের ফোক মিউজিক, তুমি আমাদের আর্টস এন্ড ক্রাফট, জয়নুল আবেদীন, নভেরা আহমেদ, এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবা। তারপরে আরেকটা বিষয় যে একদম প্রথমে আমরা দেখলাম, সেটা কি বলেন তো, দুইটা পোয়েম বিউটি নিয়ে তোমাদের দেখো, লর্ড বায়রন এবং এমিলি ডিকিনসনের দুইটা পোয়েম, এই দুইটারই কিন্তু থিম তোমার জানা লাগবে। ঠিক আছে, তোমাদের এইচএসসি তে থিম রাইটিং ছিল না, বাট কবিতার থিম কিন্তু বের করতে হবে। কবিতার থিম তুমি সহজভাবে নিজের ভাষায় লিখতে পারো, তুমি চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করে তুমি নিজের থটের সাথে একটু কাটাছেড়া করে কিন্তু মডিফাই করতে পারো। বইয়ে কিন্তু হাতে গোনা কয়েকটা কবিতা, সবগুলোর থিম তুমি রেডি করবা। ঠিক আছে, পোয়েম এবং কোনো শর্ট সিলেবাস নাই, ফুল সিলেবাসে যতগুলো কবিতা আছে সবগুলোর থিম তুমি চ্যাট জিপিটি এআই দিয়ে এবং নিজের থট মিলিয়ে ইন্টিগ্রেট করতে পারো, অথবা কোনো বইয়ের হেল্প নিতে পারো। আমাদের রিটেন বুক কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে, একটু ওয়েট করো তোমরা। রিটেন বুকে সবগুলো কবিতার সুন্দর মতো থিম কিন্তু তোমরা পেয়ে যাবা। ওকে, আর তোমাদের ভোকাবুলারি অংশের প্রস্তুতির জন্য তো তোমাদের একটা শীট দিয়ে রাখা আছে, ওইটার বাকি অংশ কিন্তু খুব দ্রুত চলে আসছে। 10 দিন পর্যন্ত কিন্তু কভার করে ফেলো, 10 দিনেই কিন্তু অনেক পড়া আছে। তো ওই 10 দিন আগে কভার করে ফেলো ভোকাবুলারি চ্যালেঞ্জের। ভোকাবুলারি চ্যালেঞ্জটা করলে আসলে তোমার অ্যাডমিশন লেভেল বা জব লেভেলের ভোকাবুলারি লাগবে না, কিন্তু ওইটা করাই কিন্তু একটা দুঃসাধ্য বিষয়, বা একটু মানে প্যারা আছে, এত সহজ না আর কি। সো ইউনিট 2 আমাদের গেল। ইংরেজি খুব বেশি গ্রামারে যে অনেক অনেক টপিক আছে এমন কিন্তু না, ছোট ছোট টপিক আছে অনেক। ঠিক আছে, বাট মেইন টপিক গুলো কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স। এরপরে বাকি থাকে ম্যাক্সিমাম কি জানো, এই যে প্রিপজিশনের ব্যবহার, তারপরে ছোট ছোট কিছু টপিক যেমন সাবজাংটিভ, প্যারালেলিজম, রিডান্ডেন্সি ইত্যাদি। এইসব টপিক না দেখবা যে একদিন 2 দিনে হঠাৎ করে ইংরেজি সিলেবাস কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমি লং যে ক্লাসগুলো নিচ্ছি, এই যে এই ক্লাসগুলো, এইগুলোই কিন্তু তোমাদের মেইন ইংলিশ যে গ্রামারের বেসিক ক্লাস। ঠিক আছে, সো তোমাদের যদি ইংরেজির দুর্বলতা থাকে এখনো, তোমাদের দুর্বলতা হচ্ছে বেসিকের কারণে, তোমাদের টেন্সের স্ট্রাকচার গঠন ভালো মতো আবার রিভাইজ করে ফেলো। ঠিক আছে, ভার্বের যে ক্লাসগুলো নিয়েছে, ফাইনাইট, নন ফাইনাইট এবং সকল প্রকারের ভার্ব, এইগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেসিকের কারণে। ঠিক আছে, কখন কোন ভার্ব ইউজ হয়, ছোটবেলায় ভয়েস চেঞ্জ পড়েছো, ভয়েস চেঞ্জ কিন্তু অ্যাডমিশন টাইমে নতুন করে সব টেন্সের ভয়েস চেঞ্জ আমি লিখে লিখে পড়াবো এমন কিন্তু সম্ভব হবে না। অবশ্যই অ্যাডমিশনে কোনো কোচিং বা কোনো প্ল্যাটফর্মে এটা অ্যাডমিশন টাইমের 3 মাসে এটা পড়ানো সম্ভব না, কারণ ভয়েস চেঞ্জ পড়াইতেই দেখা যেত বেসিক যখন আমরা পড়তাম ওইটা পড়তে আমাদের 7-10 দিন লেগে যেত বা বেশি লাগতো। সো ভয়েস চেঞ্জ, টেন্স, এই যে বেসিক কনসেপ্ট গুলো আছে এগুলো অবশ্যই নিজে ঢালাই করে ক্লিয়ার করে ফেলো, তাহলে সামনের দিকে তোমার একদমই প্রবলেম হবে না। বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই টপিক গুলো খুব ইজি হবে। এবার বলেন, আজকে যে টপিক গুলো পড়লাম এই টপিক গুলো বুঝতে পারছেন কিনা? অবশ্য ক্লাস করছো 2 জন মাত্র, কারণ গ্রুপে সবাই ক্লাস করে না, বেশিরভাগ দেখা যায় যে রেকর্ডিং দিলে পরে রেকর্ডিং ক্লাস দিয়ে হতে থাকে। বৃষ্টি সবগুলো ক্লাস কি বুঝতে পেরেছো? তোমরা বলো সবাই যে ক্লাস বুঝতে পেরেছো। ওকে, বুঝতে পারলে তো ভালো। কোশ্চেন নাই মানে হয় সব বুঝছো, না তো কিছুই বোঝো নাই। আমি ধরে নিলাম তোমরা সবই বুঝেছো। ওকে, তবে আমি তো টানা তোমাদের মনে হয় 3টা ক্লাস নিলাম, কি বলে বাংলা ক্লাস আমি নিয়েছিলাম, নেক্সট বাংলা ক্লাসটা হয়তো আকাশ ভাইয়া নেবে তোমাদের, আর নেক্সট জিকে ক্লাসও পাবা তোমরা খুব দ্রুত। মাঝে হয়তো 2-3 দিন গ্যাপ থাকতে পারে, কেননা হলো আমরা দুজনই হলো আমাদের ছুটি দিয়েছে, তো আমরা খুব কম দিনের জন্য একটু হালকা ছুটিতে থাকবো, বাট তোমাদের ক্লাস চলমান থাকবে ছুটিতে। ঠিক আছে, ওকে, দেখা হবে, তোমাদের সাথে দেখা হইতেই থাকবে। তোমাদের অ্যাডমিশন প্রস্তুতিটা ভালো হোক, ভালো মতো পড়াশোনা করো। আমরা কিন্তু ক্লাস নিয়েই যাচ্ছি, পড়ার দায়িত্ব তো জাস্ট পুরোপুরি তোমাদের উপরে। ওকে, ভালো থাকো সবাই, দেখা হবে, কথা হবে, আল্লাহ হাফেজ।